আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে আজ। পুরো পৃথিবী তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের দিকে। কে হবেন হোয়াইট হাউসের বাসিন্দা, ট্রাম্প নাকি জো বাইডেন? ইতিমধ্যে এই দুই প্রার্থীকে নিয়ে পুরো পৃথিবীর গণমাধ্যম একাট্টা। ট্রাম্প ইতিমধ্যে বলেছেন তিনি নির্বাচিত হতে না পারলেও হোয়াইট হাউস না ছাড়তে পারেন। এমন একটা আভাস দিয়ে আমাদের পৃথিবীর অধিকাংশ গণমাধ্যমগুলো খবর বিক্রি করেছে। আসুক, আদৌ কি ট্রাম্প ক্ষমতা হারালে হোয়াইট হাউস ছাড়বেন না? অন্যদিকে জো বাইডেন বললেন যে প্রেসিডেন্ট না হয়ে যদি হোয়াইট হাউস দখলে রাখতে চায় ট্রাম্প, তাহলে সেনাবাহিনীকে ব্যবহার করতে পারেন। আজকে আমরা যুক্তরাষ্ট্রের এই নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজব। আমাদের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এবং বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক এবং নিরাপত্তা বিশ্লেষক ইমরান আনসারি। তিনি আমাদের ওপেন দ্য আইজ চ্যানেলে যুক্ত হচ্ছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে নানা খুঁটিনাটি বিষয়ের প্রশ্নের উত্তর দেবেন আমাদের। আমরা প্রথমেই চলে যাচ্ছি ইমরান আনসারির কাছে। ইমরান আনসারি আমাদের জানাবেন যে নির্বাচন যে হচ্ছে যুক্তরাষ্ট্রের, এই যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে আমাদের দেশ বা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, এটা যুক্তরাষ্ট্রে বা তার জনগণের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনাটা কেমন দেখছেন? ধন্যবাদ আপনার চ্যানেলে প্রথমবারের মতো আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। এটি আর বলার অপেক্ষা রাখে না যে যুক্তরাষ্ট্রের এই নির্বাচনে জনগণের উৎসাহ উদ্দীপনা কেমন। তার কারণ হচ্ছে আজকে আর মাত্র 7 কি 8 ঘন্টা পর নির্বাচনের চূড়ান্ত দিন, যে ভোট গ্রহণের শেষ দিন যেটাকে বলি, সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই রেকর্ড সংখ্যক আর্লি ভোটিং, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেমে রয়েছে, 96 মিলিয়ন ভোটার অলরেডি ভোট দিয়েছেন, যা 120 বছরের ইতিহাসে এ ধরনের ভোট প্রয়োগের দৃশ্য পৃথিবী দেখে নাই, আমেরিকা দেখে নাই। এই বিষয়টা নিয়েই আজকের মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি মিডিয়ায় গত দুদিন আগেও আশা করা হচ্ছিল যে 70 মিলিয়ন লোক হয়তো অগ্রিম ভোট দিতে পারে, কিন্তু তার এই মানুষের বা সোশ্যাল সায়েন্টিস্ট বা নির্বাচন বিশেষজ্ঞদের এই ধারণাকে পাশ কাটিয়ে 96 মিলিয়ন লোক, অনেকে ধারণা করছেন যে আগামীকাল সকাল পর্যন্ত এই সংখ্যা 100 মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। আর এই বাস্তবতায় সবাই বলছেন যে আগামী দিনের যে নির্বাচনে, সেই নির্বাচনে ভোট প্রদানের সংখ্যা মানে ধারণা করা হচ্ছে ইতিমধ্যে এটি স্মরণকালের নির্বাচন হয়ে যাচ্ছে। 160 মিলিয়ন লোক এই নির্বাচনে ভোট দিবেন। আমি দুইটি নির্বাচন কভার করেছি, 1912 সাল এবং 2012 সাল এবং 2016 সালের যে নির্বাচন। হ্যাঁ, এই দুটি নির্বাচন আমি সচক্ষে দেখেছি। আমি কোথাও কিন্তু লাইন খুঁজে পাইনি। আমি যখন 2012 সালের নির্বাচন কভার করি, তখন ভার্জিনিয়ায় একটি কেন্দ্রের স্কুলের ভিতরে আমি ভিতরে লাইন দেখতে পেয়েছি, কিন্তু বাইরে লাইন দেখি নাই। কিন্তু এইবারের নির্বাচনে, কালকে তো ভোট, আমি 1 সপ্তাহ 10 দিন আগ থেকে আর্লি ভোটিং শুরু হয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যে। বিশেষ করে নিউ ইয়র্কে আমি যেটি দেখেছি, আজকে 7 থেকে 8 দিন প্রচন্ড মানে বৈরী একটা আবহাওয়া, বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ, শীত এসেছে। তারপরেও মানুষ 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। মানে বাংলাদেশের মতো করে যেভাবে ভোট হয় লাইনে দাঁড়িয়ে, সেই ভোটটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং একটি নিউজ হয়েছে নিউ ইয়র্কে, যে নিউ ইয়র্ক সিটির মেয়র, পৃথিবীর সবচেয়ে বড় সিটি মেয়র ডি ব্লাজিও, তিনি 3 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে তার ভোট দিয়েছেন। এই যে এই নির্বাচনে বাঁচা মরার লড়াই, এক পক্ষ আমেরিকান সাদা আধিপত্যবাদকে তারা উচ্চকিত করতে চান, অন্য পক্ষ হচ্ছে আমেরিকার যে মাল্টিকালচারাল যে ইমিগ্রান্ট কমিউনিটি, সবাইকে নিয়ে যে একটি রাষ্ট্র, সবাইকে নিয়ে যে একটি রাষ্ট্রীয় ব্যবস্থা, সেই ব্যবস্থাটিকে আফল করতে চান। আমেরিকান সাদা সুপ্রিমিস্টদের পক্ষে আজকে কণ্ঠ হয়ে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,
আর সামগ্রিক একটি মাল্টিকালচারাল পিপলদেরকে নিয়ে একটি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার স্লোগানকে সামনে নিয়ে হাজির হয়েছেন জো বাইডেন। এই নির্বাচন নানা কারণে আজকে উৎসাহ এবং উদ্দীপনার কারণ হয়ে রয়েছে। আপনারা অপেক্ষা করুন, আশা করি টেলিভিশন চ্যানেলগুলোতে আপনারা চোখ রাখবেন আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। তবে নির্বাচনের ফলাফলের প্রেডিকশন অনেক করেছেন, কিন্তু কেউই সিউরিটি দিতে পারছেন না যে এই নির্বাচনে কে বিজয়ী হবেন। আচ্ছা, একটা বিষয় যে আমরা গতবার যেটা দেখলাম 2016 সালে হিলারি ক্লিন্টন সে দেশের জনগণের ভোটে এগিয়েছিলেন, কিন্তু ইলেকট্রাল কলেজ ভোটে কিন্তু পিছিয়ে ছিলেন হিলারি। অন্যদিকে ট্রাম্প জনগণের ভোট কম পেয়েও প্রেসিডেন্ট হয়েছে। অর্থাৎ এই যে নির্বাচন প্রক্রিয়াটা, এটা আমাদের দেশের অনেকে হয়তো খুব একটা বোঝে না। যদি একটু ক্লিয়ার করে দিতেন যে জনগণের ভোট, ইলেকট্রাল কলেজ ভোট, এটার মানে পদ্ধতিটা আসলে কি মূলত? আসলে দেখুন, যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকে পৃথিবীর একটি দুর্বোধ্য নির্বাচনী ব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। এ কারণে বিশেষ করে প্রেসিডেন্ট নির্বাচনের যে পদ্ধতিটা, এখানে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে সরাসরি ভোট হয়, মানে সরাসরি তাদেরকে ভোট দেন। তো এক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করবার মতো, যে এখানে যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যগুলো আছে, যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গরাজ্যের জন্য ইলেকটোরাল ভোট নির্ধারণ করে দেয়া আছে। যেমন ফ্লোরিডা একটি অঙ্গরাজ্য, সেখানে 29টি ইলেকটোরাল ভোট। মোট ইলেকটোরাল ভোটিং এর সংখ্যা হচ্ছে 538টি। এই 538টির মধ্যে যিনি 270টি ভোট পাবেন তিনি হোয়াইট হাউসে যাবেন, তিনি প্রেসিডেন্ট হবেন। তো এই 538 জন কিভাবে বাছাই হবে? যেমন নিউ ইয়র্ক একটি অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যে মানে যে দল যে বেশি ভোট পাবেন, ইলেকটোরাল কলেজের নির্ধারিত ভোটগুলো তিনিই পেয়েছেন বলে বিবেচিত হবে। যেমন ফ্লোরিডায় 29টি ইলেকটোরাল ভোট। ওই অঙ্গরাজ্যে যদি আপনার এই প্রেসিডেন্ট সর্বোচ্চ ভোট পান, ডেমোক্রেটিক পার্টি সর্বোচ্চ বা ডেমোক্রেটিক পার্টি যদি সর্বোচ্চ ভোট পান, তাহলে ধরে নেওয়া হবে ডেমোক্রেটিক পার্টি ওই এখানকার 29টি ভোট পেয়েছে, বা জো বাইডেন 29টি ভোট পেয়েছেন। ওই যেমন ধরেন যে পেনসিলভেনিয়া একটি অঙ্গরাজ্য, সেখানে 19টি ইলেকটোরাল ভোট। সেখানে যদি বেশিরভাগ লোক ধরেন যে ডোনাল্ড ট্রাম্পকে বা রিপাবলিকান প্রার্থীদেরকে বেশিরভাগ লোক ভোট দেয়, ধরে নেওয়া হবে যে ওই অঙ্গরাজ্যের 19টি ভোটেই পেনসিলভেনিয়ার আপনার ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন। এটি একটা দুর্বোধ্য, এবং প্রত্যেকটি অঙ্গরাজ্যের সমান সংখ্যক না। যেমন ওহাইওতে হলো 18টি, মিশিগানে হলো ইলেকটোরাল ভোট 16টি, নর্থ ক্যারোলিনায় হচ্ছে 15টি, আরিজোনা অঙ্গরাজ্যে হচ্ছে 11টি, উইসকনসিন যে স্টেট আছে সেখানে হচ্ছে 10টি। এমনি করে প্রত্যেকটি অঙ্গরাজ্যের জন্য ভাগ করে দেয়া আছে ইলেকটোরাল কলেজের ভোট। তো যে অঙ্গরাজ্যে যে বেশি ভোট পেয়েছে, সেই অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটগুলো সেই পেয়েছে বলে বিবেচিত হবে। তো এই মার পেছে কে হবেন আগামী দিনের প্রেসিডেন্ট, এগুলো বলা খুবই কঠিন। তবে প্রেডিকশন যেটি দেখা যাচ্ছে, মানে এখানকার এক্সিট পোলে যে অপিনিয়ন পোলের ভিত্তিতে যেই রেজাল্ট গুলো দেখাচ্ছে, তারা অনেকে বলছেন যে জো বাইডেন যিনি ডেমোক্রেট প্রার্থী, তিনি 279টি ইলেকটোরাল ভোট পেতে পারেন বলে তারা আশঙ্কা, তারা মানে প্রেডিকশন করেছেন। কিন্তু কেউই জোর দিয়ে বলছেন না যে জো বাইডেনই নির্বাচিত হবেন, কারণ গত নির্বাচনে কিন্তু সবকটি এক্সিট পোলের রেজাল্টে দেখাচ্ছিল যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিন্টন বিজয়ী হচ্ছেন, কিন্তু সবাইকে তাক লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেখানে বিজয়ী হয়েছিলেন সাদা আধিপত্যবাদকে সামনে রেখে। আমি মনে করি এই বিশ্লেষণটা আমার বন্ধু এবং পিএইচডি গবেষক রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হারুন মেহেদী আরো একটু ভালো অ্যাড করতে পারবেন এই ইলেকটোরাল কলেজের এই বিষয়টি, এবং বিশেষ করে যেই স্টেটগুলো আপনার এই নির্বাচনে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। আমি মনে করি যে হারুন মেহেদীকে আমি স্বাগত জানাই।
ধন্যবাদ। আলোচনা যোগ দেওয়ার জন্য। দুঃখিত, আমি একটু দেরি করে ফেললাম, ব্যস্ত ছিলাম একটু। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যুক্তরাষ্ট্র থেকে আরেক বন্ধু যোগ হয়েছেন আমাদের সাথে। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। আমরা তার কাছ থেকে এখন শুরুতে তার কাছ থেকে যে বিষয়টা জানতে চাই, পুরো পৃথিবী এই মুহূর্তে একটি প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে। ট্রাম্প পরাজিত হলে তিনি কি ক্ষমতা ছাড়বেন, অর্থাৎ হোয়াইট হাউস ছাড়বেন? আপনার কি মনে হয় যে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের মৃত্যু হচ্ছে এই ট্রাম্পের মাধ্যমে, নাকি এটি জাস্ট একটা আওয়াজ দিয়েছে ট্রাম্প? কোনটা হতে পারে? না, প্রথম কথা হচ্ছে আপনি যুক্তরাষ্ট্রের যে পলিটিক্যাল সিস্টেম, সেই পলিটিক্যাল সিস্টেমের দিকে যদি তাকান, এখানে কিন্তু একজন ব্যক্তি যত হুঙ্কার দিয়ে কথা বলুক, এখানে কিন্তু ইনস্টিটিউশন গুলো খুবই শক্তিশালী। হ্যাঁ, এবং এই শক্তিশালী ইনস্টিটিউশনকে আপনি পাশ কাটিয়ে আপনার ইচ্ছা মতো কিছু একটা করে ফেলবেন, এইটা আসলে এটা জাস্ট একটা দিবা স্বপ্নের মতো। তো এই প্রেক্ষিতে আমার মনে হয় না যে তিনি যতই বলেন যে উনি মানবেন না বা এই ধরনের কিছু কথাবার্তা, এগুলো কোনোভাবেই আসলে হবে না। এটা শুধু শুধু এক ধরনের আইওয়াশের মতো। তো কারণ এখানে তো সবকিছু ইমরান যেটা বলছিল যে সিস্টেম গুলো হচ্ছে ওভাবেই সবকিছু তৈরি করা। ইলেকট্রাল ভোটে তিনি যদি 270টা যদি ইলেকট্রাল কলেজের ভোট যদি উনি পান, তাহলে উনি প্রেসিডেন্ট হবেন, না হলে পাবেন না। এবং এখানে হ্যাঁ, কিছু বিষয় আছে, যেমন ধরেন অনেকগুলো অঙ্গরাজ্যে অনেকগুলো বিষয় নিয়ে নিম্ন আদালতের কাছে বেশ কিছু আবেদন আছে, এবং সেই আবেদনগুলো সুরাহা হচ্ছে। এবং সেখানে বলা হয় যে রিপাবলিকানদের তাদের যেহেতু সুপ্রিম কোর্টে তাদের যেহেতু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, হয়তো তারা কিছু সুযোগ সুবিধা পাবেন। বিশেষ করে এবং 2016 সালে এই ধরনের কিছু ঘটনাই ঘটেছিল। কিন্তু তিনি মানবেন না বা তিনি ক্ষমতা হস্তান্তর করবেন না, এইটা আসলে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী এবং যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউশন গুলোর যে পদ্ধতি, সেই অনুযায়ী সম্ভব না। এটা আমি মনে করি না এটা সম্ভব। আচ্ছা, এখন আরেকটা বিষয়, ইমরান আনসারী আমাদেরকে একটু বলবেন যে জো বাইডেন যদি নির্বাচিত হন, সেই ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার পররাষ্ট্রনীতিটা কেমন হতে পারে? জি, আপনি একটি গুরুত্বপূর্ণ আলোচনা তুলে এনেছেন। কারণ সবাই তার সম্পৃক্ত করতে চায় যে বাইডেন পাস করলে বাংলাদেশের যারা লোক আছেন যে আমরা কিভাবে বেনিফিটেড হব, বা প্রেসিডেন্ট ট্রাম্প যদি আবার ইলেক্টেড হন তাহলে তিনি কিভাবে নির্বাচিত হবেন। দেখুন, জো বাইডেন দীর্ঘ প্রায় 30 বছর যাবত যে সিনেট ফরেন অ্যাফেয়ার্স কমিটি থাকে, ওই কমিটিগুলো অনেক শক্তিশালী, তার সদস্য ছিলেন। এবং জো বাইডেন হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি একই সাথে চীনের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছেন, পাশাপাশি তিনি ভারতের সাথেও সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছেন। আপনারা দেখতে পাবেন যে ওবামা প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়াকে ভারতের বা দিল্লির চোখে দেখা শুরু করেছে। এটার মেইন কারিগর কিন্তু বলা হয় জো বাইডেনকে। এবং যার কারণে দক্ষিণ এশিয়ার রাজনীতি, দক্ষিণ এশিয়ার অর্থনীতি, দক্ষিণ এশিয়ার আপনার পররাষ্ট্রনীতি সবকিছুতে কিন্তু বিগত দশকে একটা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই প্রেসিডেন্ট হবার পর বিশেষ করে ভারতে বিজেপির নেতৃত্বাধীন মোদি গভর্নমেন্ট একটি হিন্দুত্ববাদী আইডিওলজিকে সামনে নিয়ে ভারতে আসবার পর পুরো দক্ষিণ এশিয়ার চিত্র কিন্তু পাল্টে যায় বিকজ অফ ভারত সরকারের পলিসির কারণে। আপনারা জানবেন এবং দেখেছেন যে ভারতের সংবিধানের 370 ধারা বিলোপ করে কাশ্মীরের যে স্বায়ত্তশাসনের অধিকারকে কিন্তু বঞ্চিত করা হয় এবং কাশ্মীরকে একীভূত করা হয় ভারতের সাথে।
এটি যেমন একটি সিগনিফিকেন্ট ঘটনা, ঠিক এমনি ভাবে এনআরসির মাধ্যমে আসামের প্রায় 18 লক্ষ লোককে রাষ্ট্রহীন নাগরিক করা হয়, যাদের বেশিরভাগ হলো মুসলিম। তেমনি ভাবে আরেকটি ঘটনা তারা করেন যে সিএ এর মাধ্যমে বাংলাদেশ থেকে যাওয়া বিশেষ করে মুসলমানরা যারা ওই দেশে গমন করেছিল তাদেরকে বিভিন্ন রেজিস্ট্রেশনের আওতায় এনে তাদেরকে রাষ্ট্রবিহীন নাগরিক করার যে চক্রান্ত করা হচ্ছে, এতে করে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা বিরাট ধরনের পরিবর্তন ঘটে। পাকিস্তানের সাথে ভারতের একটা চির প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি এই কাশ্মীর ইস্যুতে সেখানকার বর্ডার গুলো খুব টেন্স সিচুয়েশনের মধ্যে গেছে। পাশাপাশি 1965 সালের পর চীনের সাথে এই ভারতের কোনো ধরনের সংঘাত কিন্তু আমরা দেখতে পাইনি, কিন্তু যখনই কাশ্মীর ইস্যুতে ভারত একটা এগ্রেসিভ ভূমিকা নিল তখন কিন্তু তারা লাখাতে আক্রমণ করে তাদের প্রায় 20 জন ভারতের সৈন্যকে হত্যা করা হলো এবং পাশাপাশি লাখাদের একটা বড় অংশ দখল করে নিল। এই বাস্তবতায় কিন্তু দক্ষিণ এশিয়ার যে জায়গাটি এসে দাঁড়িয়েছে, দক্ষিণ এশিয়ার এখন নেপাল ভারতকে চোখ রাঙিয়ে কথা বলছে, শ্রীলঙ্কা ভারতকে চোখ রাঙিয়ে কথা বলছে, পাশাপাশি বাংলাদেশ একটি অনন্য উচ্চতায় বর্তমান সরকারের আমলে ভারতের সাথে একটি সম্পর্ক গিয়েছিল, কিন্তু গত 2 বছর ধরে এই সম্পর্ক কিন্তু টানাপোড়েন শুরু হয়েছে। এখানে চীন প্রবেশ করেছে। এই যে টানাপোড়েন, এখানে জো বাইডেন কিন্তু একটা জিনিস স্পষ্ট করেছেন, তিনি কিন্তু কাশ্মীরের স্বায়ত্ত শাসনের পক্ষে তার বক্তব্য স্পষ্ট করেছেন। পরিবর্তনটা লক্ষ্য করবেন, যদিও জো বাইডেন ভারতের একজন সম্পর্ক উন্নয়নের একজন বড় একজন পার্সন। দ্বিতীয়ত জো বাইডেন আরেকটি কাজ করেছেন যে সিএ এর মাধ্যমে যে ভারতের নাগরিকত্ব থেকে মুসলমানদের যে এবং এনআরসির মাধ্যমে মুসলমানদেরকে রাষ্ট্রবিহীন নাগরিক করার যে উদ্যোগ নেওয়া হচ্ছে তারও কিন্তু তিনি বিরোধিতা করেছেন। এই যে সিগনিফিকেন্ট দুটি পরিবর্তন ঘটেছে। পাশাপাশি আরেকটি ঘটনা ঘটেছে যে আমেরিকার একটা এখন যেভাবে হোক, যে গভর্নমেন্টে সরকারে আসুক, চীনের যে বিশ্ব ব্যবস্থায় উত্থান, তার অর্থনৈতিক উত্থান, তার সামরিক উত্থান এবং দক্ষিণ এশিয়া কেন্দ্রিক চীনের যে বলয়, যেমন দক্ষিণ এশিয়ায় চীন অলরেডি খুব দারুণভাবে ঢুকে পড়েছে। আপনারা দেখেছেন যে পাকিস্তানের সাথে তার একটি বিরাট সম্পর্ক এবং পাশাপাশি শ্রীলঙ্কার সাথে তার একটি বিরাট সম্পর্ক, নেপালের সাথে তার একটি ভালো সম্পর্ক যখন গড়ে উঠেছে, এমনি বাস্তবতায় চীন কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্য দিয়ে এবং বিশেষ করে এশিয়া থেকে ইউরোপে তার যে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, যার মাধ্যমে সে পৃথিবীর প্রায় 1/3 অংশকে কানেক্টিভিটি, রোড এবং নৌপথে কানেক্টিভিটির যে একটি মহাপরিকল্পনা নিয়েছেন, এটিতে কিন্তু যুক্তরাষ্ট্র শঙ্কিত হয়ে পড়েছে। সুতরাং বাস্তবিকভাবেই জো বাইডেন প্রেসিডেন্ট হলে চায়নার সাথে যেই সম্পর্কটি আগে তিনি করেছেন সেটি তিনি ধরে রাখতে পারবেন না। তাকে চায়নার ডমিনেন্সকে বাধাগ্রস্ত করবার জন্য তাকে দক্ষিণ এশিয়ায় অ্যাক্টিভ হতে হবে। আপনারা দেখেছেন গত 28শে অক্টোবর এই নির্বাচনের এই মুহূর্তেও আপনার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং ডিফেন্স মিনিস্টার কিন্তু ভারতে গিয়েছেন এবং চুক্তি করেছেন। চুক্তির বিষয়গুলো আমরা জানি না স্পষ্ট, কিন্তু একটা ধারণা দেওয়া হয়েছে। বিভিন্ন জন প্রেডিক্ট করেছেন এবং অনেকে মন্তব্য করেছেন যে ভারত তাদের একটি দ্বীপ 99 বছরের জন্য যুক্তরাষ্ট্রকে অলরেডি হস্তান্তর করেছে এবং আপনার আমেরিকার সৈন্যরা কোনো ভিসাহীন ভাবেই ভারতে প্রবেশ করতে পারবে এবং পাশাপাশি তারা কোনো ধরনের যদি ক্রাইম করে সেটা ক্রাইম হিসেবে বিবেচিত হবে না। এই ধরনের কথাগুলো কিন্তু আসছে এবং আপনি দেখবেন যে পম্পিওর এই সফরে তিনি কিন্তু শ্রীলঙ্কা, ভিয়েতনাম তিনি সফর করেছেন। সুতরাং এই জায়গায় কিন্তু এই জো বিডেনকেও হাঁটতে হবে। তবে যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প একটা হোস্টাইল সিচুয়েশনের দিকে চীনের দিকে যাচ্ছিলেন, বিডেন হয়তো এটাকে একটু মিনিমাইজ করে নিয়ে আসবেন, কিন্তু মিনিমাইজ করাটা তার জন্য অনেক কঠিন হবে। তার কারণ হচ্ছে উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্প এবং জো বিডেনের অবস্থান কিন্তু অত্যন্ত বিপরীতমুখী। কারণ উত্তর কোরিয়ার যেই সাথে কিম জং উনের সাথে যে প্রেসিডেন্ট ট্রাম্প 3 দফা বসছিলেন, এই ঘটনাগুলো একসাথে বিশ্লেষণ করতে হবে। 3 দফা বসছিলেন, তার কিন্তু স্পষ্ট বিরোধিতা করেছেন জো বিডেন। তিনি বলছেন
যে উত্তর কোরিয়া যতক্ষণ পর্যন্ত ডিনিউক্লিয়ারাইজেশন প্রসেসের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তার সাথে বসতে পারে না। সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প 3 দফা বসেছেন এবং সেখানে কিন্তু আপনার চীনেরই বিজয় হয়েছে বলে জো বিডেন মনে করেন। তো এমনি বাস্তবতায় যে জো বিডেনের বা ওবামা প্রশাসন যে পলিসি ফলো করেছিলেন দক্ষিণ এশিয়া কেন্দ্রিক, সেই পলিসিতে তিনি থাকতে পারবেন না, তাকে পরিবর্তিত একটি পরিস্থিতিতে আসতে হবে। এবং জো বিডেন আমি মনে করি দক্ষিণ এশিয়াকে দিল্লির চোখে দেখবেন না, তিনি ইন্ডিভিজুয়ালি দেখবেন। ইন্ডিভিজুয়ালি বাংলাদেশের সাথে তার প্রশাসন কথা বলবে, ইন্ডিভিজুয়ালি তার প্রশাসন শ্রীলঙ্কার সাথে কথা বলবে, ইন্ডিভিজুয়ালি তার প্রশাসন নেপালের সাথে কথা বলবে এবং ইন্ডিভিজুয়ালি আফগানিস্তান পাকিস্তানের সাথে কথা বলবে। এখানে দিল্লির যে চোখ, দিল্লির যে আধিপত্য ছিল দক্ষিণ এশিয়া, এটা কিছুটা হলেও হ্রাস পাবে বলে আমি মনে করি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে। জো বাইডেন তার নির্বাচনের প্রচারণার সময় স্পষ্ট করে বলেছেন যে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তুরস্কের প্রেসিডেন্ট অর্থাৎ রাজাব তাইয়েফ এরদোগানকে ক্ষমতাচ্যুত করবেন, একটা বিষয়। এবং জো বাইডেন যদি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য আরব রাষ্ট্রের সাথে বর্তমান ট্রাম্প সরকারের মতোই কি নীতি চলবে, নাকি সেই ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে? যেমন ট্রাম্প সরকার ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রের সম্পর্ক বৃদ্ধির জন্য উঠে পড়ে লেগেছে। তিনি সৌদিকে ধরছেন, তিনি আরব আমিরাতকে ধরছেন, বাহরাইনকে ধরছেন, সুদানকে ধরছেন এবং তিনি নিজে মধ্যস্থতা করছেন ইসরায়েলের সাথে একটা বন্ধুত্ব করার জন্য। আমার এখানে দুটো প্রশ্ন, একটা হলো যে জো বাইডেন নির্বাচিত হলে আরব রাষ্ট্রের সাথে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হতে পারে, এবং তুরস্কের ব্যাপারে জো বাইডেন যে কথাটা বলেছিলেন নির্বাচনের আগে, এইটা কি তিনি বাস্তবায়ন করবেন? তার আসলে মূলত প্রেসিডেন্ট হলে তার লক্ষ্যটা কি হবে এই দুইটা ক্ষেত্রে? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট হন, তারা কিন্তু সবসময় ইসরায়েলের পক্ষেই থাকেন এবং এই পক্ষ থাকাটা তাদের রাষ্ট্রীয় একটি দায়িত্বের অংশ বলে আমি মনে করি। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না। আমি মনে করি এটাকে এই ইসরায়েলের স্বার্থটাকেই জো বাইডেন এগিয়ে নিয়ে যাবেন। তবে এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প বেশি ইনভলভ হয়েছেন এই কারণে আমি মনে করি, আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে জামাতা ইভানকা ট্রাম্পের যে জামাই, তিনি কিন্তু জুইশ ধর্মাবলম্বী একজন ফ্যামিলির সদস্য যখন, এবং ইভানকা ট্রাম্প কিন্তু একজন সরকারের গুরুত্বপূর্ণ পলিসি মেকিং এর মধ্যেই তিনি গত 4 বছর ছিলেন এবং তার যে জামাতা এই পুরো বিষয়টি কিন্তু ডিল করেছেন এবং একজন পারিবারিক সদস্য যখন একটি ইস্যু নিয়ে দীর্ঘদিন কাজ করেন তার কিন্তু একটা সফলতা বা একটা ইম্প্যাক্ট, একটা প্রভাব কিন্তু পড়ে। তো এটা আমি মনে করি জো বিডেন এক্ষেত্রে পিছিয়ে আসবেন আমি মনে করি না। ট্রাম্পের কাজটা যেখানে আছে হয়তো সেখানেই থাকবে, বাট খুব বেশি এগিয়ে নিবেন বা পিছিয়ে নিবেন এক্ষেত্রে মন্তব্য করার সময় এখনো আসেনি। বাট আমি মনে করি যে তিনি ডোনাল্ড ট্রাম্পের পলিসিটাকে মাইনাস করবেন না, যেই জায়গায় আছে এটাকে পিছিয়ে নিবেন না, অন্তত ইসরায়েল ইস্যুতে। আর আপনার তুরস্কের ইস্যুতে যেই প্রশ্নটি রাখলেন, তুরস্কের ইস্যুতে এরদোগানের যে উত্থান, বিশেষ করে তিনি যদিও ইসলামিক পলিটিক্যাল পার্টির কোনো ব্যানারে তিনি ক্ষমতায় আসেননি, কিন্তু তিনি ইসলামী বিশ্বের এখন ভোকাল হিসেবে আবির্ভূত হয়েছেন যেভাবেই হোক। এটা পশ্চিমা বিশ্ব বলেন বা ইন্টারন্যাশনাল অর্ডার এটাকে খুব বেশি দূর এগোতে দিবে না, এটাকে চ্যালেঞ্জ করবে বারবার। এটাই এতটুকুই আমার মন্তব্য। ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে দেখা যাবে আর কি। আচ্ছা হারুন ভাই, আপনার কাছ থেকে এবার একটু জানি, জো বাইডেন অন্যদিকে ট্রাম্প, এই দুজনের মধ্যে কে বিজয়ী হলে আমাদের মুসলমানদের জন্য মোটামুটি কল্যাণকর বা একটু কম ক্ষতির হবে? আপনার কি মনে হয় যে জো বাইডেন, ট্রাম্প, মুসলিম রাষ্ট্রের জন্য কে বন্ধু হতে পারে? যদিও আমরা প্রকৃত অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রকৃত বন্ধু আসলে কখনো ভাবতে পারি না, তারপরও মন্দের ভালো কে হতে পারেন? হ্যাঁ, এইটা আসলে ইমরান যেটা বলছিল আমি ওটাতে আলোকপাত করবো। এটা প্রথম কথা হচ্ছে এখন পর্যন্ত বলার সময় আসেনি। দ্বিতীয় কথা হচ্ছে মোটামুটি এদের পলিসিগুলো রিপাবলিকান বা ডেমোক্রেট যাই বলেন না কেন, বিশেষ করে ফরেন পলিসিতে এরা মোটামুটি সবসময় এক। এবং এখানে হয়তো বাট
আমি ডোনাল্ড ট্রাম্পকে অন্যদের থেকে একটু আলাদা করব, কারণ উনি একটু ডিফারেন্ট, এবং অন্য প্রেসিডেন্টরা যারা আগে ছিলেন, এবং সেটা ডেমোক্রেট হোক আর রিপাবলিকান হোক, মোটামুটি প্রায় সবারই ফরেন পলিসিতে তাদের ভূমিকা কিন্তু প্রায় একই। ডোনাল্ড ট্রাম্প ইজ এ কাইন্ড অফ এক্সেপশন। উনি এক্সেপশনাল কিছু উদ্যোগ নিজে পার্সোনালি নিয়েছেন এবং সলভ করার চেষ্টা করেছেন, প্লাস উনি কাজ করতে চেষ্টা করেছেন। কিন্তু জো বাইডেন যদি হন, তাহলে ওনার যেটা হবে, প্রথম কথা হচ্ছে মানে ডেমোক্রেটদের একটা ইস্যু থাকে, সেটা হচ্ছে আমরা যদি পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলি যে ডেমোক্রেটিক পিস থিওরি। সো ডেমোক্রেটিক পিস থিওরির আন্ডারে হচ্ছে যে ডেমোক্রেসি বা হিউম্যান রাইটস এই ইস্যুগুলোতে তারা চেষ্টা করে বিভিন্ন দেশে তার উপর ভিত্তি করে। যেমন ধরেন ইমরান যেটা বলছিল যে ভারতে, তো ভারতে হয়তো মোদির সাথে সম্পর্ক বা বিজেপির সাথে এক ধরনের সম্পর্ক গড়ে তোলার চেয়ে বরং তারা জোর দিবে কোন ইস্যুতে ডেমোক্রেসির প্রবলেম হচ্ছে অথবা হিউম্যান রাইটস এর ভায়োলেশন হচ্ছে, সেই ইস্যু ধরে হচ্ছে হয়তো জো বাইডেন আগাবে। ঠিক একইভাবে অন্য দেশগুলোতেও, সেটা মুসলিম দেশ হোক অথবা অন্য যে কোনো ধর্মাবলম্বী দেশ হোক না কেন, আমার ধারণা হচ্ছে ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ইস্যুগুলোতে তারা জো বাইডেন আসলে তিনি ডিফারেন্ট ওয়েতে দেখবেন। আর যেটা হচ্ছে ফরেন পলিসি, যুক্তরাষ্ট্রের বিশেষ করে নিজেদের স্বার্থের সাথে জড়িত, যেটা ইমরান বলছিল যে ইসরায়েলকে কেন্দ্র করে কিছু স্বার্থ বা নিজেদের কিছু স্বার্থ, অন্যান্য দেশে যেখানে বিজনেস থেকে শুরু করে স্টেবিলিটি মেনটেন করার জন্য যে স্বার্থ, যেটা আমরা বলি আফগানিস্তানে অথবা ইরানে, হ্যাঁ, বা সিরিয়াতে। তো এই ধরনের ইন্টারফারেন্স গুলো হচ্ছে একটা হচ্ছে স্টেবিলিটি মেনটেন করা, ইন্টারন্যাশনাল বিজনেস মেনটেন করার স্বার্থে, সেই স্টেবিলিটি মেনটেন করার জন্য যতটুকু স্বার্থ দরকার সেটা, আর হচ্ছে ইসরায়েলকে কেন্দ্র করে যে স্বার্থ সেটা, সেখানে রিপাবলিকান ডেমোক্রেট বা আমি যেটা বলছিলাম আগে যে ট্রাম্প ছাড়া আপনি যাকেই দেখেন, আগে বারাক ওবামা বলেন, প্রেসিডেন্ট বুশ বলেন, যেই দল থেকে বলেন, মোটামুটি সবার পলিসি এক। সো আমি মনে করি যে জো বাইডেন যদি আসেন, তাহলে আমরা আগের পথ ধরে হাঁটবো, জাস্ট কন্টিনিউটি থাকবে। আর মাঝখানে প্রেসিডেন্ট ট্রাম্পের যে উদ্যোগগুলো, এগুলোকে আমি এক ধরনের আউটলায়ার হিসেবে দেখি। তো ওইটাই আমি মানে বলতে পারি। আর এখন পর্যন্ত ইমরান যেটা বলছিল, আমি ওর সাথে সুরমিলা, যে এখন পর্যন্ত আমরা আমাদের সেই সময়টা আসেনি যে আমরা আসলে একেবারে ক্লিয়ারলি বলতে পারবো যে জো বাইডেন এই করবেন অথবা এই করবেন না। কিন্তু আমি যেটা বলছি যে এটা হচ্ছে যে ডেমোক্রেটদের মোটামুটি সব সময়কার যে পলিসি, সেইখান থেকে আমরা দেখি যে রিপাবলিকানদের সবসময়কার যে পলিসি, সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কিছুটা সরে এসে উনি নিজের উদ্যোগে অনেক কিছু করেছেন পার্সোনালি, বা এক ধরনের ইন্ডিভিজুয়াল চয়েস থেকে বিভিন্ন জনের সাথে সম্পর্ক গড়ে তুলেছেন অথবা সম্পর্ক ছেদ করেছেন। কিন্তু ফরেন পলিসিতে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মত কিন্তু একই, এবং প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকানদের পথ থেকে বেঁকে এসে নিজেও কিছু করেছেন, যেটা জো বাইডেন হয়তো করবেন না। তিনি তার নিজের পথের ধরে আগাবেন, এবং আমি যেটা বলছি যে সেই পথ কিন্তু ফরেন পলিসিতে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের ক্ষেত্রে কিন্তু এক, এবং সেটা খুব বেশি হেরফের হয় না কখনো। আচ্ছা, ট্রাম্প এবং জো বাইডেন এই দুজনের কে প্রেসিডেন্ট হলে মোটামুটি ইমিগ্রেশনের ব্যবস্থাগুলো কিছু পরিবর্তন হবে বা অভিবাসীদের জন্য কিছুটা সুবিধার হবে? অর্থাৎ আমরা দেখলাম যে ট্রাম্প এবার অনেক বিভিন্ন দেশের মানুষের উপর যে একটু কড়া শাসন করেছে, সেই ক্ষেত্রে জো বাইডেন আসলে কি সেটা একটু নমনীয় বা একটু নরম হবে? ইমরান আসাদি, আপনার কি মনে হয়? জি, আপনি আসলে আমরা যেহেতু ইমিগ্রান্ট এবং সেজন্য ইমিগ্রেশন ইস্যুটাই আমাদের কাছে অনেক মুখ্য, এবং আমেরিকা কিন্তু একটা ইমিগ্রান্ট কান্ট্রি। এখানে বহু ভাষাভাষী, বহু দেশের মানুষ, বহু জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। আমি যে সিটিতে বসবাস করি, নিউ ইয়র্ক সিটি, এখানে আমি নিউ ইয়র্ক সিটির একটি কাউন্টি যেটির নাম হচ্ছে কুইন্স, সেখানে 129টি রাষ্ট্রের এবং 29টি ভাষাভাষী মানুষ এই কাউন্টিতে বসবাস করে। তাহলে বুঝতেই পারেন যে ইমিগ্রান্ট কমিউনিটি কত স্ট্রঙ্গার। তো ইমিগ্রেশন বিষয়টি সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের একটি প্রধান ইস্যু, এবং স্বভাবতই অনেকে এটা মনে করেন এবং ধারণা করেন যে ডেমোক্রেটদের কাছেই ইমিগ্রান্ট কমিউনিটি
বেশি সুযোগ সুবিধা পায়। তো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এবং তিনি যখন 2016 সালে নির্বাচন করলেন তখন থেকেই কিন্তু তিনি ঘোষণা দিয়ে এসেছেন এবং এই বিষয়টাকে সামনে রেখেই তিনি নির্বাচিত হয়েছেন যে আমেরিকা ফার্স্ট নীতি। তিনি বুঝাতে চেয়েছেন যে ইমিগ্রান্টরা আমাদের চাকরি দখল করে নিচ্ছে, আমাদেরকে এই আমেরিকাকে রক্ষা করতে হলে ইমিগ্রেশনের পরিমাণ কমাতে হবে, বিদেশ থেকে আসা মানুষের সংখ্যা কমাতে হবে, যার কারণে তিনি ওয়ালের ব্যবস্থা করলেন এবং ওয়ালের কাজ উনি অনেকটাই শেষ করেছেন। তিনি ঘোষণা দিয়েছিলেন এবং তিনি ঘোষণা দিয়ে আসছিলেন যে মুসলিম ব্যান করবেন, যে কোনো মুসলমানকে আমেরিকায় ঢুকতে দেবেন না। যারই অংশ হিসেবে তিনি 60টি মুসলিম দেশকে এই ব্যানিং এর আওতায় এনেছেন। আমি মনে করি তিনি যদি পর পুনরায় নির্বাচিত হন তাহলে এটি পুরো যে মুসলিম বিশ্ব আছে, মুসলিম বিশ্ব থেকে তিনি নানা উপায়ে এই ব্যানিংটি করবেন। সরাসরি ঘোষণা না দিলেও, যেমন তার ঘোষণা হচ্ছে যে এখানে অ্যাজাইলাম যে প্রার্থী হয়, অ্যাজাইলাম প্রার্থীতার ক্ষেত্রে অনেক কড়াকড়ি আইন তিনি করেছেন এবং পাশাপাশি তিনি যে কাজটি করবার চেষ্টা করছেন যে এখানে যে বর্ন হলে যে বাই বর্ন একটা সিটিজেনশিপের ব্যবস্থা ছিল, এই বর্ন সিটিজেনশিপ তিনি উইথড্র করবেন, তিনি বাতিল করে দিবেন। এটা ইমিগ্রেন্ট ফ্যামিলির জন্য সবচেয়ে বড় একটি কঠিন বার্তা। তিনি আরেকটি উদ্যোগের কথা কিন্তু জানিয়েছেন যে ফ্যামিলি ভিসা তিনি বন্ধ করবেন। যেমন আমার বাবা আছে এখানে, স্বভাবতই আমি সিটিজেন হলে আমি আমার বাবা মা ভাই বোনকে এই দেশে নিয়ে আসতে পারি, কিন্তু সেই ফ্যামিলি ভিসাও কিন্তু তিনি বন্ধ করে দেবার সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন এবং তিনি বলছেন যে মানুষের স্কিলের উপর ভিত্তি করে তিনি ভিসা ব্যবস্থা চালু করবেন, যার ফলশ্রুতিতে ইউরোপিয়ানরা কিন্তু একটি বড় সংখ্যায়, বিশেষ করে সাদা চামড়ার লোকেরা কিন্তু আসার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা সমস্যা হবে আমরা যারা কালার লোক, এখানে আপনি বুঝবেন আমেরিকাতে কালার লোক যারা আমরা রয়েছি, আমাদের কিন্তু সমস্যা হবে। পক্ষান্তরে আপনি যদি আপনার জো বাইডেনের আমরা কর্মসূচি দেখি, তিনি 11 মিলিয়ন কাগজপত্রহীন লোক যারা অলরেডি আমেরিকায় আছেন তাদেরকে বৈধতা দেওয়ার জন্য তিনি উদ্যোগ নেবেন এবং বিশেষ করে 8 লাখ লোক যারা বাচ্চা অবস্থায় ছোটকালে এই দেশে আসছিল তাদেরকে ওবামা প্রশাসন একটি রিলিফের মাধ্যমে, ঢাকা প্রোগ্রামের মাধ্যমে কাজ করার সুযোগ দিয়েছিল। সেই 8 লাখ সেই শিশু বাচ্চা যারা এখন ধরেন যে 17, 18 বা 20 বছর যাদের বয়স হয়েছে তাদেরকে তিনি বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং ইমিগ্রেশন সংস্কারের জন্য তিনি 100 দিনের মধ্যে কংগ্রেসে একটি সংস্কার প্রস্তাব নিয়ে আসবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। এবং ইন্টারেস্টিং হচ্ছে জো বাইডেন গত 2 দিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে, তিনি একটি জনসভায় গিয়েছিলেন, একটি মুসলিম পরিবার, তার মা, 2টা বাচ্চা জো বাইডেনের একটা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছিল। তিনি ইনফরমালি বলছিল যে আমি কথা দিচ্ছি আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে আমি মুসলমানদেরকে এবং বিশেষ করে তোমাদেরকে আমি একই চোখে দেখবো, আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট হবে। এটা বক্তৃতা না, তার ছোট ছোট বক্তব্য। এই বক্তব্যগুলো কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করছে যে ইমিগ্রেশন পলিসিতে জো বাইডেনের চেয়ে এখন ভালো প্রার্থী আমাদের নেই। মজার ইন্টারেস্টিং হচ্ছে যারা এই দেশে সিটিজেন হয়ে গেছেন, যাদের বাবা মা বা ফ্যামিলি এই দেশে চলে আসছে, তারা কিন্তু এখন আর জো বাইডেনকে ভোট দিতে চান না। তারা চান যে আর দেশের বাইরে থেকে লোক আসার দরকার নেই। তারা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন, আমি কিছু ভোটারের সাথে কথা বলে দেখেছি আর কি, যে আর লোক এসে ভরে যাচ্ছে, সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে পলিসি নিচ্ছে সেই পলিসিটাই অনেক ভালো। তো এটা তো হলো একটা স্বার্থবাদী সিদ্ধান্ত আর কি ভোটারদের। তো আমি এই মোটা দাগে আমি বলতে পারি যে ইমিগ্রান্টদের জন্য একজন ফ্রেন্ডলি প্রেসিডেন্ট হবেন জো বাইডেন। আচ্ছা, এখন আমরা তাহলে বলতে পারি যে জো বাইডেন মোটামুটি আমাদের জন্য বা বিশ্বের জন্য ভালো একজন প্রেসিডেন্ট হতে পারেন। এখন আপনার থেকে একটা অ্যাজাম্পশন দেন যে বর্তমান যে যুক্তরাষ্ট্র নির্বাচন পরিস্থিতি আর কয়েক ঘন্টা, বোধ হয় 5-6 ঘন্টা পরে আপনাদের নির্বাচন। আমি হারুন ভাইয়ের কাছ থেকে একটু জানবো যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য একটা থেকে একটা দূরত্ব অনেক বেশি, অর্থাৎ ফ্লোরিডায় যখন রাত তখন অন্য একটা রাজ্যে দিন। এই যে ভোটটা হচ্ছে দিন রাত বা দূরত্ব, এই আবার এবার নতুন করে আরেকটা জিনিস যোগ হচ্ছে, সেটা হলো পোস্টাল ভোট। এবং এই পুরো সিস্টেমটার এই ভোট গণনা বা এই সমস্ত প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে এবং সম্পূর্ণ নিরপেক্ষ বা একটা স্বচ্ছতা বজায় রাখবে কি করে, এটা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। না, এটা তো যে যেটা ইমরানও বলছিল যে ইলেকট্রাল প্রসেসের মধ্যে দিয়ে, এবং এই প্রসেসটা একটু মানে জটিল প্রসেস এবং এখানে একটা মোটামুটি সময় সাপেক্ষ একটা বিষয়। ইলেকট্রাল কলেজের যে ইলেকট্রাল যারা নির্বাচিত হবেন
তারা ভোট দিবেন, এবং এই ভোটের ক্ষেত্রে কিছু 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 স্টেটে হয়তো মানে আমরা সেই দিনই বুঝতে পারবো যে কোন দিকে এগোচ্ছে। কিছু কিছু স্টেটের ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে সপ্তাহখানেক লেগে যাবে, যে ভোট গণনা এবং পোস্টালের বিষয়গুলো তো আপনারা জানেন যে অনেকগুলো স্টেটে এটা কিছু কারণে একটু দেরিতে পৌঁছানোর কথা শোনা যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে নিম্ন আদালতে কিছু আবেদন পড়ে আছে, যেটা কিছু সিদ্ধান্ত হচ্ছে যে এগুলো মানে আদালত অলরেডি অনেকগুলো স্টেটে বলে দিয়েছেন যে 3 তারিখের মধ্যেই পৌঁছতে হবে। তো সেই ক্ষেত্রে 3 তারিখের মধ্যে যদি না পৌঁছায় এবং সেটা কোন দিকে গড়াবে, এইসব কে কেন্দ্র করে দেখা যায় যে মানে সময় হয়তো আরো কিছুদিন লাগবে। কিন্তু আলটিমেটলি যেটা বলা হয় যে এই বছরে নির্বাচন হলে এটা কিন্তু জানুয়ারিতে গিয়ে কিন্তু হচ্ছে প্রেসিডেন্টের শপথ বা এগুলো, এবং ডিসেম্বরে গিয়ে ইলেকটোরাল যারা কলেজের নির্বাচিত হন তারা একসাথে হয়ে প্রেসিডেন্ট নির্বাচন করে থাকেন। সো পুরোটা একটা লেংদি প্রসেস এখানে, মানে একদিনেই আমরা মানে জিনিসটা শেষ হয়ে যায় না, প্রসেসটা অনেক লম্বা একটা প্রসেস। তার মধ্যে আবার কিছু কমপ্লিকেশন যেগুলো হচ্ছে আদালতের মাধ্যমে সলভ হওয়ার ইস্যু থাকে, আর বিশেষ করে পোস্টাল যে ভোটগুলো সেগুলোকে কেন্দ্র করে। তো একটা লম্বা প্রসেস আর কি এখানে, যেটা মানে আমরা পার্লামেন্টের সিস্টেমে যেটা দেখি, বিশেষ করে আমাদের দেশগুলোতে বা পার্লামেন্টের সিস্টেমে ওরকম সিস্টেম না, প্রেসিডেন্সিয়াল সিস্টেম প্লাস হচ্ছে এবং এদের যে একটা এক্সেপশনাল ওয়ে অফ ইলেকট্রাল ভোট, সবকিছু মিলিয়ে একটা লম্বা প্রসেস। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষের দিকে, আমরা শেষ করব। একদম শেষ করার আগে সংক্ষেপে ইমরান, আপনি একটু বলবেন যে তাহলে আপনারা আসলে কাকে প্রেসিডেন্ট দেখার অপেক্ষায় আছেন? আপনার টোটাল আলোচনা থেকে আমি যেটুকু বুঝেছি, আমার দর্শককে একটু বোঝানোর জন্য, যে আপনি বা হারুন ভাই দুজনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কাকে দেখতে চান, এবং এটি হবে আমাদের অনুষ্ঠানের শেষ বক্তব্য। জি, আসলে দেখতে চাওয়া বিশ্লেষক হিসেবে দেখতে চাওয়ার বিষয়টা, পার্সোনাল বিষয়টা প্রকাশ না করাই ভালো। বাট আমি যে বিষয়টা বলতে চাই, যে আমি যেটা মনে করি যে এখানে আগাম ভোট হয়েছে, আমি যে কথাটা বলেছি যে 120 বছরের ইতিহাসে এত পরিমাণ ভোট আর হয়নি, মানুষ এত পরিমাণ ভোট দেয়নি, এবং এর প্রায় 65% ভোটেই কিন্তু মানুষ আগাম দিয়েছেন, এবং অ্যাবসেন্টি ব্যালট, আমাদের মেহেদি যে কথাটা বলছেন যে ব্যালটের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে দিয়েছেন। এক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার একটি বিষয় বলবার চেষ্টা করছেন যে অ্যাবসেন্টি ব্যালট বা এই ব্যালটের মাধ্যমে, পোস্ট অফিস ব্যালটের মাধ্যমে ফ্রড হওয়ার সম্ভাবনা আছে। এই কথাটি উনি এই জন্যই বলছেন যে উনি কোনো সুযোগ পেলে এই জিনিসটাকে আদালতে নিয়ে যাবেন, এবং আদালতে নিয়ে গেলে আমার আশঙ্কা, আমি একটা সাম আপ করি, ভোটে বিজয়ী হবেন জো বাইডেন, আদালতে বিজয়ী হবেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিকজ আদালতে, সুপ্রিম কোর্টে 6 জন এখন মানে জাজ রয়েছেন যারা হচ্ছেন এই আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে বা রিপাবলিকানদের পক্ষে। আপনি জানেন যে তিনি তড়িঘড়ি করে গত 3 দিন আগে, গত 2 সপ্তাহ আগে একজন জাজ মারা গিয়েছিলেন। তিনি নির্বাচনের আগেই নানা সমালোচনাকে পাশ কাটিয়ে আরেকজন, তিনি দ্রুত একজন রিপাবলিকান সমর্থক একজন লোককে কিন্তু জাজ হিসেবে বসিয়েছেন। তো এখানে 6 আর 3 কিন্তু ফাইট করতে পারবে না। 5 আর 4 যদি হইতো, বা 6 আর 4 যদি হতো, তাহলে একটা সম্ভাবনা থাকতো যে একজন জাজ হয়তো তার নৈতিকতার ভিত্তিতে হয়তো এসে রায় দিবেন। কিন্তু যেহেতু রায়টা হবে ক্ষমতা যাওয়া না যাবার, বাঁচা মরার লড়াই, আমি এই জন্য বলছি যে কিন্তু বলেছেন, জো বাইডেন কিন্তু বলেছেন আমেরিকান সোলকে রক্ষার নির্বাচন এটি, আমাকে ভোট দেওয়ার নির্বাচন না, আমেরিকান সোলকে রক্ষার নির্বাচন। আর প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে আমেরিকাকে উচ্চকিত করা বা সাদা আধিপত্যবাদকে উচ্চকিত করার নির্বাচন। তো সেই বাঁচা মরার নির্বাচনে আমার সামনে হচ্ছে ভোটে বিজয়ী হবেন জো বাইডেন, এবং আদালতে যদি এটি গড়ায় সেই ভোটে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটা দেখবার জন্য আপনাদেরকে অন্তত আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, এটাই আমার সামনে। তার মানে আমরা বলতে পারি যে যারা পুরো পৃথিবীতে গণতন্ত্র শেখায়, তারাও বাংলাদেশের মতো গণতন্ত্র চর্চার দিকে এগুচ্ছে। হারুন ভাই, একেবারে সংক্ষেপে আমাদের বাঙালিরা যারা যুক্তরাষ্ট্রে আছে,
তারা কাকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে? আপনার কি মনে হয়? একদম শেষ বক্তব্য, এরপরেই আমরা অনুষ্ঠান শেষ করব। বাংলাদেশে বাংলাদেশে যারা আছে তারা কাকে ভোট দিয়ে এটা আসলে খুবই বলা মুশকিল, কারণ ইমরানও যেটা বলছিল যে অনেকে কিন্তু এইভাবে চিন্তা করে যে আমি সিটিজেন হয়ে গেলাম, এখন পরে অন্য কেউ না আসলেও চলবে, এরকম অনেকে মনে করে। বাট মোটা দাগে আমি যেটা বলি যে ইমিগ্রেন্ট ইস্যুতে মোটামুটি বাংলাদেশিরা এবং ডেমোক্রেটদেরকেই সাপোর্ট করার কথা, এবং বিশেষ করে হচ্ছে বাংলাদেশি কমিউনিটি যারা আছে তারা মোটা দাগে আগে থেকে কিন্তু জো বাইডেন বা ট্রাম্প না, কিন্তু তারা মোটা দাগে কিন্তু ডেমোক্রেট মোটামুটি সাপোর্টার। এটার কারণ হলো অবশ্যই ইমিগ্রেশন ইস্যু, এবং অবশ্যই গণতান্ত্রিক বা ইকুইটি বা ইকুয়ালিটি এইসব ইস্যুতে এন্টি ইমিগ্রেন্ট পলিসির এগেইনস্টে অথবা রিপাবলিকানদেরকে কিন্তু হোয়াইট সুপ্রিমেসির সাপোর্ট পেতে হলে বা হোয়াইট মেজরিটির সাপোর্ট পেতে হলে অনেক সময় পিপল অফ কালারের বিপক্ষে অনেক ধরনের পলিসি নিতে হয়। অনেক সময় এই পলিসিগুলো ইমিগ্রেন্টদের এগেইনস্টে যায়, এবং তারই প্রেক্ষিতে কিন্তু বছরের পর বছর ধরে এখানকার বাংলাদেশি, ইন্ডিয়ান অথবা অন্যান্য কমিউনিটি গুলো তারা ডেমোক্রেটদেরকেই সাপোর্ট করে। তো এবারও তার ব্যতিক্রম হবে না মনে করি। আর যদি হয়তো সামান্য কিছু ব্যতিক্রম তো সবখানেই আছে, যেটা স্বার্থপরতার দিকে আপনি ইমরান যেটা বলছিল, হ্যাঁ এই ধরনের কিছু বিষয় হয়তো আছে। আবার আবার এরকমও কিছু বিষয় আছে যারা বাংলাদেশে বর্তমান বাংলাদেশের পলিটিক্স যেভাবে চলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই দিকে হয়তো এক ধরনের মানে কন্টিনিউটি দিকে উনি হেঁটেছেন, বা ওনার অ্যাডমিনিস্ট্রেশন হেঁটেছে। সেই দিক থেকে হয়তো জো বাইডেন কিছুটা যেন হিউম্যান রাইটস ভায়োলেশন না হয়, ডেমোক্রেসি যেন স্ট্রং হয়, ওই নিয়ে হয়তো কিছু কাজ করার সম্ভাবনা আছে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোতে। সেই ক্ষেত্রে কেউ কেউ যারা বর্তমানে বাংলাদেশের গণতন্ত্র যেভাবে চলছে সেভাবেই চলুক বলে মনে করেন, তাদের মধ্যে অনেকে হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিতে পারেন। তো মোটা দাগে আমি বলি যে হয়তো আমি মেজরিটি হয়তো ডেমোক্রেটের পক্ষে, যেটা আগে থেকে হয়ে আসছে সেটাই কন্টিনিউ করবে, আর কিছু মানুষ তো ব্যতিক্রম আমি থাকবে। মেহেদীর সাথে যোগ করতে চাই, সম্প্রতি জরিপ বেরিয়েছে মুসলমানদের মধ্যে 70% লোক জো বাইডেনকে ভোট দিবেন, 71% লোক, এবং মুসলমানদের মধ্যে 79% লোক যারা ভোটার তারা ভোট কেন্দ্রে যাবেন এবার। এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট, এবং মুসলিম যে অর্গানাইজেশন গুলো তাদের পক্ষ থেকে ব্যাপক পরিমাণে ভোট দেওয়ার জন্য এবার উৎসাহ দেওয়া হচ্ছে, বিভিন্ন ফ্লায়ার বিলি করা হচ্ছে অনলাইনে, ফেসবুকে। এটা একটা ভালো দিক, এবং তার মধ্যে 71% লোক জো বাইডেনকে ভোট দেওয়ার জন্য তারা অলরেডি ডিসাইড করেছেন। এই তথ্যটি আমি একটু জানিয়ে রাখছি আপনাকে। ধন্যবাদ ইমরান, ধন্যবাদ হারুন ভাই আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য, এবং আপনারা যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে চমৎকার আলোচনা করেছেন। আশা করি যারা পুরো প্রোগ্রামটা দেখেছেন তারা অনেক কিছু জানতে পেরেছেন। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট নিয়ে যে উত্তেজনা চলছে সেই উত্তেজনার পারদ কিছুটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম আমাদের দুজন অতিথির মাধ্যমে। একজন ইমরান আনসারি, যিনি নিরাপত্তা বিশ্লেষক, এবং অন্যজন হারুন ভাই, তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। তাদের কাছ থেকে আমরা বিশদ আলোচনা শুনলাম। আজকে আমরা এখানেই অনুষ্ঠান শেষ করছি। আমরা যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে পরবর্তী আরেকটি আয়োজন থাকবে আমাদের ফলাফলের পর। আশা করি সেই সময় আপনারা আমাদের সাথে সংযুক্ত হবেন, আমাদের অনুষ্ঠান দেখবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।